এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট ডক্টর পেজিশকিয়ান বলেছেন, ইরান কখনোই গুন্ডামি মেনে নেবে না, জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। ইসরায়েলের তেল আবিবের কাছে একাধিক বাসে বোমা বিস্ফোরণ, পশ্চিম তীরে বড় ধরনের আগ্রাসন চালানোর নির্দেশ দিল নেতানিয়াহু। বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান উপদেষ্টা বলেছেন, ভাষা আন্দোলনের মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। এবং ভারতের নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, মানতে নারাজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইরান বারবার ঘোষণা করেছে যে তেহরান সংলাপ চায়, কিন্তু যে কোনো মূল্যে আলোচনা করবে না। গতকাল তেহরান প্রদেশের বুদ্ধিজীবীদের সাথে এক বৈঠকে পেজিশকিয়ান একথা বলেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করে ক্ষেপণাস্ত্র বা অস্ত্র থাকা উচিত নয়। একথা বলার পর আবার আলোচনার কথা বলা গ্রহণযোগ্য নয়। মর্যাদার সাথেই আলোচনা করতে হবে। ইরান কখনোই গুন্ডামি মেনে নেবে না। পেজিশকিয়ান বলেন, যদি তারা মর্যাদার সাথে আসে আমরা আলোচনা করব, কিন্তু আমরা জোর জবরদস্তির কাছে নতি স্বীকার করব না। শুরু থেকেই আমরা ঘোষণা করেছি যে আমরা সংলাপ এবং আলোচনা চাই, কিন্তু যে কোনো মূল্যে নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেন। একই সাথে বলেছেন, তিনি ইরানের সাথে চুক্তির জন্য উন্মুক্ত। ট্রাম্পের নীতির প্রতি ইঙ্গিত করে পেজিশকিয়ান বলেন, তিনি মনে করেন যদি তিনি এসে আমাদের হুমকি দেন তাহলে আমরা আগামীকাল পিছু হটব এবং বলব, ঠিক আছে, আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব, কিন্তু আমরা মর্যাদা সম্পন্ন মানুষ। যদি তারা মর্যাদার সাথে আসে তাহলে আমরা সংলাপে বসব, কিন্তু আমরা জোর জবরদস্তির কাছে নতি স্বীকার করব না। গাজা এবং লেবাননে ইসরায়েলি সরকারের অপরাধের দিকে ইঙ্গিত করে ইরানি প্রেসিডেন্ট বলেন, গাজা, লেবানন এবং ফিলিস্তিনের অসহায় জনগণের বিরুদ্ধে অপরাধী ইসরায়েলের গৃহীত পদক্ষেপ কোনো জাগ্রত বিবেক মেনে নেবে না। তিনি আরও বলেন, আমেরিকা এবং ইউরোপ কেবল ইসরায়েলি সরকারের বর্বরতা সমর্থন করেনি, বরং তাদের বোমা এবং অস্ত্রও দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার বলেছেন, ইরানের উন্নত অস্ত্র এবং দক্ষ সশস্ত্র বাহিনী দেশকে শত্রুদের যে কোনো হামলা মোকাবেলা করতে সক্ষম। ইরানের দক্ষিণে আইআরজিসি পদাতিক বাহিনীর সামরিক মহড়ার ফাঁকে প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মেজর জেনারেল হোসেন সালামি এই মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি ট্রু প্রমিজের মতো অভিযানে আমরা ইরানি জনগণের দৃঢ় সংকল্প এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি উল্লেখযোগ্য জনসমর্থন দেখেছি। তিনি বলেন, উন্নত এবং আধুনিক সামরিক সরঞ্জামের সাহায্যে আমরা ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। আমাদের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিশ্বব্যাপী সামরিক অগ্রগতির সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের অত্যন্ত দক্ষ ও নিবেদিত প্রাণ বাহিনীর সাথে মিলে এগুলো আরও কার্যকর হয়ে উঠেছে। প্রথম ইসরায়েল বিরোধী অভিযান 2024 সালের এপ্রিলে পরিচালিত হয়, যেখানে ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে 300-এরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সফর শেষে কাতারে ফিরে সেদেশের আমির তামিম বিন হামাদ আল সানি বলেছেন, আঞ্চলিক উন্নয়ন অগ্রগতি এবং স্থিতিশীলতার লক্ষ্য পূরণে ইরান ও কাতারের মধ্যে সমন্বয় ও প্রচেষ্টা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, কাতারের আমির তামিম বিন হামাদ আল সানি এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটি বার্তায় লিখেছেন, দুই দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে আরও ফলপ্রসূ সহযোগিতা এবং বিদ্যমান অংশীদারিত্ব সম্প্রসারণের যৌথ প্রচেষ্টার কাঠামোর অংশ হিসেবে আমি তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে দেখা করেছি।
কাতারের আমির আরও বলেন, এই বৈঠকে আমরা সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করেছি। দুই দেশের মধ্যে প্রচেষ্টা এবং সমন্বয় জোরদার করা হবে বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি কাতারের আমির তেহরান সফর করেছেন। তেহরান সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হয়েছে। সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় ধরনের আগ্রাসন চালানোর জন্য দখলদার বাহিনীকে নির্দেশ দিয়েছেন। গতকাল তেল আভিভের কাছে বাথ ইয়াম শহরে একাধিক বাসে বোমা বিস্ফোরণের পর ওই নির্দেশ দেন তিনি। বিস্ফোরণের পর ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং শহরটি একরকমের থমকে গেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাথ ইয়াম শহরে বেশ কয়েকটি বাসে বিস্ফোরণ ঘটেছে। কমপক্ষে 3টি খালি বাসে লাগানো বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রতিটি বিস্ফোরক ডিভাইসের ওজন 5 কেজি বলে জানা গেছে। নেতানিয়াহুর কার্যালয়ে বাসে বিস্ফোরণের ঘটনাকে গণহামলার চেষ্টা বলে উল্লেখ করেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে ইসরায়েলি পুলিশ দাবি করে, তেল আভিভের কাছে শহরতলিতে 3টি বাসে বিস্ফোরণ হয়েছে। সেখানে 4টি বিস্ফোরক যন্ত্র পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যে বাসগুলোতে বিস্ফোরণ হয়েছে সেগুলো ডিপোতে দাঁড়ানো ছিল, বাসে কেউ ছিল না। বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী, সামরিক বাহিনী ও শিন বেতের প্রধান এবং পুলিশ কমিশনারের সঙ্গে নেতানিয়াহু কথা বলেছেন বলে জানিয়েছে তার কার্যালয়। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, টাইমারযুক্ত কয়েকটি বিস্ফোরক যন্ত্র শনাক্ত করা হয়েছে। আরও কোথাও বিস্ফোরক যন্ত্র আছে কিনা তা নিশ্চিত হতে গণপরিবহনে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমে সম্প্রচার করার খবরে দেখা গেছে, ডিপোতে একটি বাসে আগুন জ্বলছে। পুড়ে যাওয়া একটি বাসের ছবিও দেখা গেছে। গত মাস থেকে পশ্চিম তীরে সামরিক অভিযান চালাচ্ছে ইহুদিবাদী বাহিনী। বাংলাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, 52-র 21শে ফেব্রুয়ারি শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সব ধরনের অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। ঢাকায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। প্রধান উপদেষ্টা বলেন, জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছে। বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। প্রধান উপদেষ্টা বলেন, মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। মাতৃভাষার পর মানুষ যত ভাষাই আত্মস্থ করুক না কেন, সেসব নতুন ভাষায় যতই পারদর্শিতা অর্জন করুক না কেন, মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে না। ড মোহাম্মদ ইউনুস বলেন, পৃথিবীর প্রায় সব দেশে, নানা দেশের নানা ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক প্রজন্ম ধরে বসবাস করেন। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে 24 ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায়, কিন্তু সেই ভাষা মাতৃভাষায় পরিণত হয় না। তারা নিজেদের মধ্যে একত্র হলেই উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়, তাদের মূল ভাষার সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করে নেয় নিজেদের অজান্তেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে।
ভারতের নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে কোনো ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের লেখা চিঠির উত্তরে একথা বলেছেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, একজন শিক্ষার্থীর স্বাধীনতা থাকবে নিজের পছন্দ মতো ভাষায় লেখাপড়া করার। চিঠিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন, জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে রাজনীতি করছে অবিজেপি শাসিত রাজ্যগুলো। তার দাবি, এই নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজনীতি বন্ধ করা প্রয়োজন। তবে দক্ষিণ ভারতের অবিজেপি রাজ্যগুলোর দাবি, হিন্দি ভাষা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এটা শুধু দক্ষিণ ভারতের রাজ্যগুলোর চিত্র, আর এই অবস্থা গোটা দেশের সব রাজ্যের। 2020 সালে সংসদে কোনো আলোচনা ছাড়াই নয়া শিক্ষানীতি পাশ করেছে নরেন্দ্র মোদী সরকার। এতে বলা হয়েছে, মাতৃভাষা বা স্থানীয় ভাষায় নির্দেশনার মাধ্যমে পড়ার কোনো সুযোগ থাকবে না। সব শ্রেণীতে সংস্কৃত বাধ্যতামূলকও করা হয়েছে। ধীরে ধীরে ধাপে ধাপে এই জাল তৈরি করেছে বিজেপি। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ বলেছেন, ইরানের মোকাবেলায় আমেরিকা সহ গোটা আধিপত্যবাদী শক্তি সফটওয়্যার চালাচ্ছে, বিশেষ করে তারা গণমাধ্যম ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। তিনি আজ জুমার নামাজের খুতবায় এই কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সকলকে জাতীয় ঐক্য জোরদার করতে হবে। সম্প্রতি বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা দেশ জুড়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিকে তিনি ইসলামী বিপ্লবের পক্ষে গণজাগরণ হিসেবে বর্ণনা করেন। তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, যদি আমাদের ঐক্য না থাকতো তাহলে আমরা আজকের অবস্থানে পৌঁছতে পারতাম না। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র 12 বছর আগে দারখুইন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। আমাদের যুব সমাজ এবং বিজ্ঞানীরা সাহায্য করেছে, এর ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ অব্যাহত ছিল। শহীদ খারাজির স্মরণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি আজ এই কথা বলেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে বর্ণনা করেছেন। এই ব্যাপারে ইউরোপের দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী গাজী আব্দুর রশিদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে বর্ণনা করেছেন। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তার দেশই থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে একজন মাঝারি সফল কৌতুক অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন। ফার্স্ট টুডে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামক সামাজিক নেটওয়ার্কে লিখেছেন, জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন ব্যয় করার কথা বলে একটি যুদ্ধে প্রবেশ করতে রাজি করিয়েছিলেন, যা জেতা অসম্ভব ছিল। এমন একটি যুদ্ধ শুরু করাই উচিত হয়নি। এদিকে জেলেনস্কি দাবি করেছেন, ট্রাম্প ভুল তথ্যের উপর গড়ে ওঠা পরিবেশে বাস করছেন। ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধ শুরু করার জন্য অভিযুক্ত করার একদিন পর জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবার ভুল তথ্য দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, রাশিয়ার ভুল তথ্যের বুদবুদে আটকা পড়েছেন ট্রাম্প। জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের দাবির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি ইউক্রেনের অবস্থানের উপর জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ শেষ করার কোনো চুক্তিতে পৌঁছানো যাবে না। জাতিসংঘ বলেছে, ইউক্রেন ইস্যুতে আমাদের কোনো মন্তব্য নেই। আমেরিকা ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বাক যুদ্ধ বেড়ে যাওয়ার পর জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, জাতিসংঘ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনার আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদক ডুজারিককে প্রশ্ন করেছিলেন, জাতিসংঘের মহাসচিব কি মনে করেন যে জেলেনস্কিকে একজন স্বৈরশাসক বলা এবং রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করার জন্য জেলেনস্কিকে দোষারোপ করা এই যুদ্ধের অবসানের প্রচেষ্টাকে দুর্বল করে দেবে? এর উত্তরে ডুজারিক বলেছেন, জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের মুখপাত্র
বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের কর্মকর্তাদের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে পারেন না। তবে ব্রিটেন বলেছে, আমরা জেলেনস্কির পক্ষে। জেলেনস্কির বিরুদ্ধে ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সহ ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্বরা ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেনের জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করে ডোনাল্ড ট্রাম্পের মৌখিক আক্রমণের বিরুদ্ধে ফোনে জেলেনস্কিকে সমর্থন জানিয়েছেন। জার্মানিও একই ধরনের প্রতিক্রিয়ায় বলেছে, ট্রাম্প ভুল বলছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ জোর দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের জেলেনস্কিকে স্বৈরশাসক বলা বিপজ্জনক। শুলজ আরো বলেছেন, জেলেনস্কিকে একনায়ক হিসেবে অভিহিত করার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত ভুল এবং বিপজ্জনক। তিনি আরো বলেছেন, ইউক্রেনের সংবিধান এবং নির্বাচনী আইনে যুদ্ধকালীন সময়ে দেশে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা নেই। তার মতে জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা ঠিক নয়। ফ্রান্সও এক প্রতিক্রিয়ায় বলেছে, ইউক্রেনের ব্যাপারে আমাদের মিত্ররা ঐক্যবদ্ধ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেছেন, ফ্রান্স এবং তার মিত্ররা ইউরোপের বিষয়ে ঐক্যবদ্ধ। মস্কো এবং কিয়েভের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর জন্যই যে চুক্তি হোক না কেন, তাতে ইউক্রেনের অধিকার এবং ইউরোপের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নেওয়া উচিত। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।